নমস্কার বন্ধুরা, গল্পে গল্পে গল্প শোনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সৌভিক গুহ রায়ের লেখা রবীন্দ্র হেয়ালি গল্পটি পড়ে শোনাব। কোচিং ক্লাস শেষ হয়ে যাওয়ার পর খানিকটা কাচুমাচু মুখে বলল শর্মিষ্ঠা, খেলাদ্দা, আমার বাবা আপনার সঙ্গে একটু কথা বলতে চান। উনি বাইরে দাঁড়িয়ে আছেন। সে বাংলা অনার্স নিয়ে পড়ছে, সেকেন্ড ইয়ার। পশ্চিম পাড়ার তরুণ অধ্যাপক খেলাদ বসুর কোচিংয়ে উচ্চ মাধ্যমিক, অনার্স এবং মাস্টার্সের অনেক ছাত্রছাত্রী পড়ে। খেলাদের বয়স 30 কি 31, ছিপছিপে, মেধাবী, চোখে একটা রিমলেস চশমা, মুখে হালকা দাড়ি গোঁফ। শ্রী রামনগর কলেজে বাংলা সাহিত্য পড়ায়। সে বন্ধুর মতো মেশে বলে ছাত্রমহলে তার জনপ্রিয়তা যথেষ্ট। খেলাদ বলল, বাইরে কেন, যা ভেতরে ডেকে নিয়ে আয়। শর্মিষ্ঠা গিয়ে তার বাবাকে ডেকে নিয়ে এলো। খেলাদ্দা, বাবা। নমস্কার স্যার, আমি শর্মিষ্ঠার বাবা সুধাংশু মল্লিক। একটা ব্যাপারে একটু সাহায্যের দরকার, তাই। বসুন না শর্মিষ্ঠা, তুইও বস। চেয়ার টেনে টেবিলের উল্টো দিকে শর্মিষ্ঠার পাশেই বসলেন সুধাংশুবাবু। বয়স 55 কি 56, মাথায় কাঁচা পাকা চুল, চোখে খয়েরি রঙের শৌখিন চশমা। নিচু গলায় তিনি বললেন, আসলে বিষয়টা একটু পিকিউলিয়ার, তাই। আপনি বলুন না, কোনো অসুবিধা নেই, আশ্বস্ত করল খেলাদ। একটু কিন্তু কিন্তু করে সুধাংশুবাবু বললেন, দেখুন, আমার মেজ কাকা বিপিনদুলাল একটু খ্যাপাটে এবং ব্রিলিয়ান্ট লোক ছিলেন। বৈশিগ্রামে আমাদের দুমহলা বাড়িতে থাকতেন। বিয়ে থা করেননি। এই কয়েক সপ্তাহ হলো মারা গেছেন। মারা যাওয়ার আগে শর্মিষ্ঠা নামে উনি একটি চিরকুট রেখে গেছেন। সেখানে রবীন্দ্রনাথের গানের কিছু পংক্তি লিখে রেখে গেছেন, কিন্তু তার মাথা মুন্ডু আমরা কিছুই বুঝতে পারছি না। তাই আপনার শরণাপন্ন হয়েছি, যদি আপনি কিছু বুঝতে পারেন। কই দেখি চিরকুটটা। এই যে। সুধাংশুবাবুর শার্টের পকেট থেকে একটা টানা ছেঁড়া কাগজ এগিয়ে দিল খেলাতের দিকে। খেলাত দেখল, তাতে লেখা রয়েছে, আমার বসন্ত এসো, দুঃখ সুখের দোলে এসো, তুমি কি তাদের মতো সত্য নও? চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, এসো শ্যামল সুন্দর, আজ শ্রাবণের পূর্ণিমাতে। এটার তলায় লেখা, শ্রীযুক্তা শর্মিষ্ঠা মল্লিক, মাতৃভাষার সৈন্য, লহ বিপিনদুলালের আশীর্বাদ। মাতৃভাষা সৈন্য? বাংলা পড়ছিস বলে জিজ্ঞেস করলো খেলাদ। হ্যাঁ, আমি যে বাংলা পড়ছি এটাই মেজদাদু খুব খুশি ছিলেন। বারবার বলতেন, ইস, আমি কেন বাংলা পড়লাম না ঠিক করে, বলল শর্মিষ্ঠা। উনি কী পড়েছিলেন? সুধাংশুবাবু বললেন, উনি প্রথম জীবনে শিবপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। তারপর কয়েক বছর চাকরি করে কাপড়ের ব্যবসা শুরু করেন। কাপড়ের ব্যবসা? হ্যাঁ, মহা উদ্ভব লোক ছিলেন। সেই কাপড়ের ব্যবসা কয়েক বছর করার পর হঠাৎ মাথায় যে কী ভূত চাপলো, আবার চাকরি নিয়ে চলে গেলেন কায়রো। কায়রো? ভেরি ইন্টারেস্টিং, বিস্মিত হলো খেলাদ। তারপর? বছর দশেক উনি আফ্রিকার বিভিন্ন দেশে কাজ করেন। তারপর ইউরোপে কয়েক বছর ছিলেন। সেখান থেকে আবার ফিরে আসেন এখানে। কিন্তু এখানে এসেও শান্তি নেই। আবার খেয়াল চাপে চলে গেলেন বেনারসে। সেখানে কয়েক বছর টলে সংস্কৃত পড়লেন। মোটামুটি 55 বছর বয়সে আবার বৈচিত্র্যে ফিরে এলেন। তখন আমার ঠাকুমা বেঁচে, মেজদাদু ঠাকুমার দেখাশোনা করতেন। তারপরে এখানেই একটা অবৈতনিক পাঠশালা খুললেন। সেখানে প্রতি সন্ধ্যেবেলা গ্রামের ছেলে মেয়েদের পড়াতেন। শেষ 20 বছর উনি এটাই করেছেন, বললেন সুধাংশুবাবু। খেলাদ জিজ্ঞেস করলো, আরে শর্মিষ্ঠা, তোর মেজদাদু তোকে কখনো কিছু দেবেন বলেছিলেন, মনে পড়ে? শর্মিষ্ঠা একটু ভেবে বলল, সেভাবে তো বলেননি। শোকোক্তি করলেন খেলাদ। তার ভুরু কুঁচকে গেল। সে জিজ্ঞেস করলো, এই যে তুই বাংলা সাহিত্য পড়ছিস, এটা নিয়েও কোনো কথা হতো? রবীন্দ্রনাথ নিয়ে? মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী নিয়ে আলোচনা হতো, কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে সেভাবে হতো না। তবে উনি মাঝে মধ্যেই ভোকাবুলারি টেস্ট করতেন। যেমন ধরুন জিজ্ঞেস করতেন, বল দেখি খদ্দর মানে কি?
বা ধরুন ইরম্মত মানে কি, গত বছরই ওকে বললাম যে আপনার কাছে টিউশনি পড়ছি। উনি আপনার নাম শুনে বললেন, বল তো খেলাত নামের অর্থ কী? সত্যি বলতে আমি জানতামই না। মেজদাদু বললেন, খেলাত মানে হলো রাজার দেওয়া পোশাক। এটা একটি আরবি শব্দ। খেলাত খুব মন দিয়ে শর্মিষ্ঠার কথা শুনল। তারপর সুধাংশুবাবুকে বলল, আপনি আমাকে ওই চিরকুটটা ছবি তুলে একটু মেসেজ করে দেবেন? আর আপনাদের বৈচির বাড়িতে একবার যেতে হবে মনে হচ্ছে। সুধাংশুবাবু বললেন, অবশ্যই, সামনে শনিবার আমার ছুটি আছে। শনিবার গিয়ে একদিন থেকে রোববার ফিরে আসবো। যাবেন? যাব। তাহলে আজ উঠি। সুধাংশুবাবু আর শর্মিষ্ঠা বেরিয়ে গেল। শনিবার সকালে কোচিং সেন্টারের বাইরে গাড়ি নিয়ে এসে দাঁড়ালেন সুধাংশুবাবু, সঙ্গে শর্মিষ্ঠা। খেলাতের সঙ্গে রয়েছে ওর এক ছাত্রী অনুপ্রিয়া আর এক ছাত্র দিবাকর। তিনজনে পিছনের সিটে উঠে বসল। উত্তরপাড়া থেকে গাড়ি ছুটল বৈচির দিকে। খেলাত সুধাংশুবাবুকে বলল, অনুপ্রিয়া আর দিবাকর দুজনেই আমার কাছে পড়েছে। এখন অনুপ্রিয়া যাদবপুর থেকে বাংলায় এমফিল করছে, আর দিবাকর গ্র্যাজুয়েশন করে ওদের পৈতৃক ব্যবসা সামলাচ্ছে। ওরা একসময় আমার সঙ্গে নানা ফিল্ড ট্রিপেও গেছে, মন্দির, আর্কিওলজিক্যাল সাইটে। দিবাকর বলল, আমরা হলাম খেলাদার পিএ, মানে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট। তুই নস, আমি, শুট কাটল অনুপ্রিয়া। দেখলেন তো খেলাদা, সিটে প্রায় লাফিয়ে উঠল দিবাকর। হাসতে লাগলো খেলাদ, তোরা আবার শুরু করলি তো। দুপুরের আগ দিকেই সুধাংশুবাবুরা বৈচিতে পৌঁছে গেলেন। সুধাংশুবাবুদের বাড়িটা ঠিক বৈচি টাউনের নয়, টাউনের কাছেই কোচমালি গ্রামে। দুধারে ধান ক্ষেতের মধ্যে দিয়ে পথ চলে গেছে। পথের শেষে কয়েকটা টালির ঘরের চটলা পেরিয়ে সুধাংশুবাবু ওদের দুমহলা বাড়িটি গম্ভীর মুখে দাঁড়িয়ে রয়েছে। বাড়িতে ঢুকতেই পুরনো কাজের লোক বিমল এসে পড়ল, দুপুরের রান্না হয়ে গেছে, আপনারা মুখ হাত ধুয়ে খেয়ে নিন। দোতলায় সাদা পাথরের টেবিলে খেতে বসলো সকলে। খেলার জিজ্ঞেস করলো, সুধাংশুবাবু, আপনারা কি এখানকার জমিদার ছিলেন? খেতে খেতে বললেন সুধাংশুবাবু, আমরা মূলত কৃষক ছিলাম, কিন্তু আমাদের দাদু স্বর্গীয় রামকমল মল্লিক একটু ডেয়ার ডেভিল টাইপের লোক ছিলেন। তিনি কলকাতায় চলে গিয়েছিলেন ভাগ্যান্বেষণে। সেখানে তিনি এক সাহেবের আন্ডারে কলমের কালির ব্যবসায় হাত লাগান। শুনেছি কলমের প্রতি তার খুব টান ছিল। পরে তিনি কলমের ব্যবসা শুরু করেন এবং একই সঙ্গে ছাপাখানার কাজ, তাতে যথেষ্ট রোজগার হয় তার। সেই টাকায় এই বাড়ি তৈরি করেন। ওর 3 পুত্র, বোজো দুলাল, আমার বাবা, বিপিন দুলাল মেজ দাদু, আর তৃতীয় নবীন দুলাল আমার ছোট দাদু। ওরা নৈহাটিতে থাকেন। খাওয়া শেষ করে খেলার জিজ্ঞেস করল, শর্মিষ্ঠা, তোর মেজ দাদুর ঘর কোনটা? শর্মিষ্ঠা বিপিন দুলালের ঘরে নিয়ে গেল খেলাদের। ঘরটা বড়, মাঝে একটা পুরনো আমলের পালঙ্ক। ঘরের দুটো দেয়াল জুড়ে র্যাক রয়েছে, সেখানে অসংখ্য বই। খেলার মন দিয়ে সেসব দেখছিল। অনুপ্রিয়া আর দিবাকর বইয়ের স্পাইনগুলো মনোযোগ সহকারে পড়ছিল। ইতিমধ্যে তাদের চোখ পড়ল খেলাতের দিকে। সে চুপচাপ রবীন্দ্র রচনাবলীর পাশ থেকে বহু ব্যবহৃত গীতবিতানের 3টি খণ্ড নামিয়ে পালঙ্কে এসে বসেছে। গীতবিতানের পাতা উল্টে দেখছে। কি যেন চিন্তা করে শর্মিষ্ঠাকে বলল, আমাকে ওই কাগজের চিরকুটটা দে তো, আর তোরা এখন একটু বাইরে যা। অনুপ্রিয়া আর দিবাকরকে নিয়ে বাইরে বেরিয়ে এলো শর্মিষ্ঠা। দিবাকর বলল, চলো শর্মিষ্ঠা, তিনজনে একটু গ্রামটা ঘুরে আসি। তখন কোচমালি গ্রামে নিঝুম দুপুর নেমেছে। ঘুঘু ডেকে চলেছে অবিশ্রান্তভাবে। খেলার ফাঁকা ঘরে জানালার সামনে এসে দাঁড়ালো। এখান থেকে অবারিত ধান ক্ষেত দেখা যায়, আর আকাশ সেই দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে রইল। শর্মিষ্ঠা, দিবাকর আর অনুপ্রিয়া যখন গ্রাম বেরিয়ে ফিরল, তখন আকাশ রাঙা হয়ে গেছে। বাসায় ফেরা পাখিদের কিচিরমিচির ডাকে ভরে রয়েছে চারপাশ।
ইতিমধ্যে বিকেলে একচুল ঘুম দিয়ে উঠে এসেছেন সুধাংশুবাবু। শর্মিষ্ঠা বিপিন দুলালের ঘরে খেলাতকে ডাকতে গিয়ে দেখল ঘরটা ফাঁকা। খেলাতদা গেলেন কোথায়? সে নিচে নেমে এসে বলল, খেলাতদা তো ওপরে নেই। অনুপ্রিয়া বলল, খেলাতদা কোনো কিছু নিয়ে চিন্তা করার সময় একা হাঁটতে বেরিয়ে যান হয়তো। অনুপ্রিয়ার কথা শেষ হওয়ার আগেই ঘরে ঢুকলো খেলাত। তার চোখ দুটো বেশ উজ্জ্বল লাগছে, যেন কিছুর একটা সন্ধান পেয়েছে। ঢুকেই উত্তেজিত কণ্ঠে সুধাংশুবাবুকে বলল, এ বাড়িতে দক্ষিণের ঘর কোনটা? দক্ষিণের ঘর? ওটা তো বন্ধই থাকে, গুদাম ঘরের মতো ব্যবহার করা হয়। বিমল, ও বিমল, হাঁক দিলেন সুধাংশুবাবু। বলুন দাদাবাবু। বলছি যে উপরের গুদাম ঘরটা কি বন্ধ? আগে তালা দেওয়া আছে, চট করে খোলা যাবে? জিজ্ঞেস করলো খেলাত। এখন? ওখানে তো পুরনো জিনিসপত্র রয়েছে, বড্ড ধুলোঝুল। ওখানে আবার বার্ড নেই। এখন তো সন্ধে, কিছু দেখতে পাবেন না, বলল বিমল। খেলাত অধৈর্য কণ্ঠে বলল, আমাদের মোবাইলে টর্চ রয়েছে, আপনি শুধু তালাটা খুলে দিন। বিমল চাবি নিয়ে উঠল। পেছনে পেছনে খেলাত ও তার ছাত্রছাত্রী। সুধাংশুবাবু বেশ উত্তেজিত হয়ে উঠে এসেছেন। গুদাম ঘরের দরজা খোলা হলো। খেলাত বলল, সকলে মোবাইলের টর্চগুলো অন কর। অনুপ্রিয়া, দিবাকর, শর্মিষ্ঠা সকলেই নিজের নিজের মোবাইলের টর্চ জ্বালল। ধুলো আর ঝুলমাখা ঘরটায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙাচোরা বহু জিনিস। খেলার ভেতরে ঢুকল। সে চারটে দেয়ালের দিকে একবার করে টর্চের আলো ফেলল। তিনটে দেওয়াল ফাঁকা, শুধু একটা দেওয়ালে ঝুলছে ফ্রেম ভাঙা মলিন রাধাকৃষ্ণের ছবি। খেলাত পরিত্যক্ত জিনিসের ভিড় টপকে একেবারে সোজা গিয়ে দাঁড়ালো ছবিটার সামনে। তার পিছনে পিছনে দিবাকর, শর্মিষ্ঠা আর অনুপ্রিয়াও গিয়ে পৌঁছেছে। খেলাত নিজের মোবাইলটা অনুপ্রিয়ার হাতে দিল। দুহাতে রাধাকৃষ্ণের ছবিটা আংটা থেকে নামালো। দিবাকর, এটা ধর। দিবাকর ছবিটা দেওয়ালের এক ধারের মাটিতে হেলিয়ে রাখল। ছবিটা সরানো হলে তার পিছনে দেখা গেল একটা চারকোনা কার্ডবোর্ড শাটার। সেটা টানাটানি করে খোলা হলো। এইবার মোবাইলে টর্চের আলো ফেলতেই সকলেই বিস্মিত হয়ে গেল। দেয়ালের গায়ে ছোট্ট একটা লকার, খুব পুরনো নয়। দিবাকর বলল, শর্মিষ্ঠা, 20%। হ্যাঁ মানে? খুব বিস্মিত হলো শর্মিষ্ঠা। মানে এই লকার থেকে যে গুপ্তধনটি বেরোবে সেটা 20% আমাকে দিতে হবে। সিরিয়াস ইয়ার্কি মারিস না দেবু, অনুপ্রিয়া ফিস করে বলল। খেলাত অবশ্য এসব শুনছে না। সে লকারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর নম্বর প্যাডে গিয়ে 6টি নম্বর একটা কিছু টাইপ করতেই ফট করে খুলে গেল লকারের দরজা। সেখান থেকে বেরিয়ে এলো একটি কলম। কলমটি সোনার, সোনালি খাপের ওপরে বসানো রয়েছে ছোট্ট ছোট চুনি পান্না, সঙ্গে একটা ছোট্ট কাগজ। কী লেখা আছে ওতে? খেলাত বলল, চল এবার বাইরে যাওয়া যাক। বড় ঘরে শ্বেতপাথরের টেবিলে সোনার ফাউন্টেন পেনটি রাখল খেলাত। চিঠিতে কী লেখা রয়েছে শোনার জন্যে উদ্গ্রীব সকলে। খেলাত চিঠিটা শর্মিষ্ঠাকে দিয়ে বলল, তুই পড়, তোকেই লেখা। শর্মিষ্ঠা চিঠিটা নিয়ে সকলকে পড়ে শোনাতে লাগলো। প্রিয় দিদিভাই, তুমি এই চিঠি পড়ছো মানে কলমটি তোমার হস্তগত হয়েছে। যেবার আমি ইন্টারমিডিয়েটে 4র্থ স্থান অধিকার করে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম, সেইবার আমার পিতৃদেব রামকমল মল্লিক আমাকে এই কলমটি দিয়ে আশীর্বাদ করেছিলেন। এই কলমটি তিনি কলকাতার জেমস রবার্টসন নামক এক স্কটিশ ভদ্রলোকের কাছ থেকে কেনেন। এখন থেকে এটা তোমার হলো। তুমি যে এখন বাংলা পড়ছো, এতে আমি খুব খুশি। কলমটি তোমার অস্ত্র হোক, এটাকে যত্ন করে রাখবে। তোমাকে আমি এটা হাতে করেই দিতে পারতাম, কিন্তু সেটা এক ধরনের দান হতো। নিজে বুদ্ধি কাটিয়ে পরিশ্রম করে কিছু পেলে সে পাওয়ার আনন্দ অন্য রকমের হয়। আশীর্বাদ করি, খুব বড় হও। প্রীতি, তোমার মেজ দাদু।
খেলার দেখলো শর্মিষ্ঠার চোখের কোনায় যেন এক বিন্দু জল টলমল করছে। অনুপ্রিয়া জিজ্ঞেস করলো, খেলারদা, আপনি এটা বের করলেন কি করে? দিবাকর বলল, আমি এই রবীন্দ্র হেয়ালির মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। খেলার বলল, বিপিন দুলাল অসম্ভব সাপ দেখতেছিলেন। উনি প্রথম 3টে লাইনে লেখার সময় একটা প্যাটার্ন ব্যবহার করেছেন, এসো হে আমার বসন্ত এসো। এটা শুরুটা কি? শর্মিষ্ঠা বলল, আজই দক্ষিণ দুয়ার খোলা, রাইট, আর দুঃখ সুখের দোলে এসো, এসো আমার ঘরে, বলল অনুপ্রিয়া। তাহলে 2টো লাইনে উনি ইঙ্গিত করলেন দক্ষিণ দুয়ার ঘর। এটা থেকে আমরা দক্ষিণের ঘরে গিয়ে পৌঁছালাম। এর পরের লাইন, তুমি কি তাদের মতো সত্য নও? কোন গান? তুমি কি কেবলই ছবি? উত্তেজিত হয়ে বললেন সুধাংশুবাবু। একদম ঠিক, ছবির পেছন থেকেই তো লকারটা উদ্ধার হলো। এটা কিন্তু পুরোটাই নিখুঁত পরিকল্পনা, বলল খেলার। কিন্তু লকারের কোডটা কি করে পেলেন? জিজ্ঞেস করলো অনুপ্রিয়া। পরের 3টে লাইন, এখানে বিপিন দুলাল একটি মোক্ষম চাল দিয়েছেন। এখানে এসে গীতবিতান খুলতে সব পরিষ্কার হলো। এখানেও একটা প্যাটার্ন রয়েছে। এখানে যে 3টে গানের উল্লেখ তিনি করেছেন সেগুলোয় কোনো অস্পষ্টতা নেই, কিন্তু যেটা তিনি এর মাধ্যমে ইঙ্গিত করতে চেয়েছেন তা হলো গানের সংখ্যা। মাথা চুলকে দিবাকর বলল, ঠিক বুঝলাম না খেলারদা। খেলার বলল, গীতবিতানে দেখবি প্রতিটি গানের ওপরে একটা করে সংখ্যা দেওয়া রয়েছে, কত নাম্বার গান সেটা চিহ্নিত করার জন্যে। এই সংখ্যাটা সংস্কার অনুযায়ী পাল্টাতে পারে। এই বাড়িতে 1984 সালের গীতবিতান রয়েছে, যেটার 2য় খণ্ডে দেখা যাচ্ছে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে 94 নম্বর গান, এসো শ্যামল ও সুন্দর 26 নম্বর, আর আজ শ্রাবণ পূর্ণিমাতে 81 নম্বর। তাহলে 3টে মিলিয়ে কত হলো? 94, 26, 81, বলল শর্মিষ্ঠা। কারেক্ট, ওইটাই হলো লকারের পিন নাম্বার, 94, 26, 81। মারাত্মক, এটাই হলো মেজো কাকুর ব্রিলিয়ান্স। আমার দাদু ঠিক লোকের হাতেই কলমটা তুলে দিয়েছিলেন। ভুরুতে চাপড় মেরে বললেন সুধাংশুবাবু। তারপর ভুরু কুঁচকে বললেন, কিন্তু মেজো কাকা এখানে লকারটা কবে বসালেন? বিমল পর্যন্ত টের পেল না। বিমলকে জিজ্ঞেস করায় সে বলল, এ বাড়িতে বহু সারায়ের কাজ হয়েছে, মেজবাবু কাকে দিয়ে কখন এসব কাজ করিয়েছেন জানি না। শর্মিষ্ঠা বলল, মিস্টিরিয়াস মেজদাদা। সকলে হেসে উঠল। সুধাংশুবাবু খেলারকে বললেন, এই কলম আপনি খুঁজে বের করেছেন, এর ওপর আপনার অধিকার কম কিছু নয়। খেলার বলল, না না, আমি সামান্য সাহায্য করেছি মাত্র। বিপিন দুলাল যাকে দিয়ে গেছেন কলম তার কাছেই থাকবে। শর্মিষ্ঠা, এই কলম কিন্তু খুব যত্ন করে রাখবি, এটা অমূল্য। শর্মিষ্ঠা বলল, হ্যাঁ খেলারদা। পরদিন গাড়িতে ফেরার পথে দিবাকর বলল, খেলারদা, আপনি কিন্তু গোয়েন্দাগিরি কাজটাও শুরু করতে পারেন, তাহলে আমিও জুটে যাব। তুই যে বিনা পরিশ্রমে ওয়াটসন বা অজিত হওয়ার ফন্দি করেছিস, এই বিষয়টা অতটাও সোজা না। ফুট কাটলো অনুপ্রিয়া। দেখলেন তো খেলারদা, কেমন হিংসুটে মেয়ে, তেড়ে উঠল দিবাকর। খেলার হেসে উঠল। গাড়ি ছুটে চলল উত্তরপাড়ার পথে। আজকের মতো এখানেই শেষ করলাম। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর গল্পটি কেমন হলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। নমস্কার।